আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ এবং মহাবিশ্বের বিভিন্ন আকস্মিক ব্যাপার নিয়ে জানতে চান বা জ্ঞান অর্জন করতে চান, বা এই সৌরজগৎ কীভাবে সৃষ্টি, মহাকাশ কীভাবে, আমাদের সর্বোপরি আমাদের পৃথিবীটা কীভাবে একে অপরকে পরিপূরকভাবে চলতেছে, এই সার্বিক জ্ঞান অর্জন করার জন্য বা জানার জন্য আপনারা আগারগাঁয়ে নব থিয়েটারে যেতে পারেন। নব থিয়েটারে ঢাকার আগারগাঁয়ে আর্মি মিউজিয়ামের পাশে অবস্থিত। সো আর আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন নামের গ্রহগুলোর সৃষ্টি হয়েছে। রাতের আকাশে তারাগুলো মিটমিট করে চলে, কিন্তু নক্ষত্রগুলো আসলে প্রচন্ড গরম, ঘূর্ণায়মান গতিশীল গ্যাসীয় গোলক, যা মহাবিশ্বে প্রাকৃতিকভাবে প্রাপ্ত সকল উপাদান তৈরি করে। পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু সেখানে রয়েছে আরো অনেক বেশি নক্ষত্র। বিজ্ঞানীরা মহাবিশ্বকে 3টি ডাইমেনশনে বিশদভাবে বর্ণনা করেছেন। ফলশ্রুতিতে আমরা মিল্কি ওয়ে নামক আমাদের নিজস্ব ছায়াপথে শত শত বিলিয়ন নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারছি। কিন্তু প্রশ্ন হল, আমাদের চারপাশে যা কিছু দেখি সেগুলোর সৃষ্টির পিছনে এই নক্ষত্রগুলোর অবদান কি? নক্ষত্রগুলোর এই অবদান খুঁজে বের করতে আমি আপনাদের ভ্রমণ সঙ্গী হয়েছি। বলুন তো, আমাদের যাত্রার শুরুটা কোথায়? 1300 কোটিরও বেশি বছর আগে, যখন কোনো নক্ষত্রের অস্তিত্বই ছিল না। কিন্তু তখন সেখানে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের পাশাপাশি একটি অদৃশ্য বস্তু, ডার্ক ম্যাটারের অস্তিত্ব ছিল। এই ডার্ক ম্যাটারের আকর্ষণ শক্তি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসগুলোকে একত্রিত করে প্রথম নক্ষত্ররাজি তৈরি করে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজির স্থায়িত্ব বেশি দিন ছিল না। সেগুলো অনেক ভারী ছিল। তারা দ্রুত বিক্রিয়ার মাধ্যমে পুড়ে উত্তাপ এবং শক্তি ছড়াতো এবং শিশু অবস্থাতেই মারা যেত। প্রথম প্রজন্মের নক্ষত্রগুলো তার ভিতরের গ্যাসকে পুড়িয়ে পুড়িয়ে এর জ্বালানি প্রায় যখন শেষ হয়ে আসে, তখন এক বিশাল আকার বিস্ফোরণ ঘটে, যাকে সুপারনোভা বলে। ওই যে দেখুন, আরেকটি সুপারনোভা তৈরি হচ্ছে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজি হাইড্রোজেন এবং হিলিয়াম বিক্রিয়া করে নতুন কিছু উপাদান তৈরি করে, যেমন অক্সিজেন এবং কার্বন ইত্যাদি। অতঃপর এই মৌল মহাশূন্যে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তারা পরবর্তীতে অন্যান্য গ্রহ তৈরির জন্য সহায়তা করে। যদিও এটি আপনার কাছে অবিশ্বাস্য লাগবে, এই হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, অক্সিজেন ইত্যাদি পরিমাণ উপাদান আমাদের দেহে আছে, যা 13 বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল। পরবর্তীতে প্রায় কয়েক বিলিয়ন বছর ধরে এই ডার্ক ম্যাটারগুলো ছড়িয়ে থাকা গ্যাসগুলোকে আকর্ষণের মাধ্যমে একত্রিত করে এবং নতুন প্রজন্মের নক্ষত্র তৈরি হয়। মহাবিশ্বের অন্য যে কোনো সময়ের তুলনায় এই প্রজন্মের তারাগুলো তৈরি হতে সবচেয়ে কম সময় লেগেছিল। এই নতুন তারাগুলোই পৃথিবী তৈরি এবং জীবন তৈরির প্রয়োজনীয় অন্যান্য আরো উপাদান তৈরি করে। এই দৃশ্য হল সেদিন যখন কয়েকটি ছোট ছোট গ্যালাক্সি হয়ে আমাদের গ্যালাক্সি সৃষ্টি করে, যার নাম মিল্কি ওয়ে, এবং অবশিষ্ট গ্যাসগুলো রহস্যময় একটি ঘূর্ণনের সৃষ্টি করে। Wow. 500
কোটি বছর পর আমাদের মিল্কি ওয়েতে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সূর্যের সৃষ্টি হয়। কিন্তু কেবলমাত্র সূর্যই নয়, অধিকাংশ নক্ষত্রসমূহের মতোই সূর্য একটি শক্তিশালী বন্ধনে আবদ্ধ একগুচ্ছ তারাদের মধ্য থেকে সৃষ্টি হয়। আর এই তারাগুচ্ছকে ক্লাস্টার বলে। সূর্যের ক্লাস্টারের মধ্যে অবস্থিত তরুণ নক্ষত্রসমূহ মেঘমালার মধ্যে অবস্থিত নক্ষত্রগুলোকে আলোকিত করে এবং উত্তপ্ত করে। আমরা যদি সময়কে অনেকটা এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো উজ্জ্বল নক্ষত্রসমূহ তাদের নিজেদের আলোর তীব্রতা দিয়ে গ্যাস ও ধূলিকণার মেঘকে সরিয়ে দেয়। এতে করে মেঘের ভিতরে নক্ষত্রসমূহকে স্পষ্টভাবে প্রকাশ করে। সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে ভারী নক্ষত্রসমূহ দেখতে নীল এবং সবচেয়ে কম ভরের নক্ষত্রগুলো দেখতে লাল রঙের হয়। আর সূর্যের মতো মাঝারি ভরের নক্ষত্রসমূহ দেখতে হলুদ রঙের হয়। চলুন নক্ষত্রের ক্ষমতা সম্পর্কে জানি। এই যে নক্ষত্রসমূহের মধ্যে সুপারনোভা বিস্ফোরণ হয়, তা কেবলমাত্র সকল নক্ষত্রের মধ্যে 1% নক্ষত্রে সংঘটিত হয়। ক্লাস্টারে অবস্থিত নক্ষত্রসমূহ একটি আরেকটিকে আবদ্ধ অবস্থায় প্রদক্ষিণ করে যতক্ষণ না এগুলো মহাকাশে ছিটকে পড়ে। কিন্তু সেগুলো একাকী ছিটকে পড়ে না। নক্ষত্রসমূহের মধ্যে অনেকেরই এক বা একাধিক সঙ্গী রয়েছে, যেগুলো সাধারণত তারকা সঙ্গী নামে পরিচিত। সূর্যের কথা বলতে গিয়ে তার গ্রহগুলোর কথাও চলে এসেছে। আমরা দেখেছি নক্ষত্র তৈরির প্রক্রিয়া গ্রহসমূহ সৃষ্টিতে সাহায্য করে এবং গ্রহসমূহের ভবিষ্যৎ নির্ভর করবে সূর্যের শক্তির উপর। এই শক্তি কিভাবে তৈরি হয় তা বের করতে হলে বর্তমান সময় থেকে প্রায় 450 কোটি বছর সামনের দিকে যেতে হবে। একটি নক্ষত্র কিভাবে কাজ করে তা বোঝার জন্য নক্ষত্রের সবচেয়ে কাছাকাছি যাওয়া ছাড়া ভালো কোনো উপায় নেই। আবার পৃথিবীর বুকে বিরাজমান জীবনকে কিভাবে বাঁচতে সহায়তা করে সেটা বোঝার জন্য আমাদের নিজস্ব নক্ষত্র সূর্যের চেয়ে ভালো কোনো নক্ষত্র নেই। পৃথিবী থেকে খুব বেশি দূরে নয়, সূর্যকে পরিভ্রমণরত এমন 3টি স্যাটেলাইট এই ছবিগুলো তুলেছে। এই ছবিগুলোতে দেখা যাচ্ছে স্যাটেলাইটগুলো সূর্যের সবচেয়ে বাইরের স্তর, যাকে করোনা বলে। করোনা অঞ্চল হতে প্রতিনিয়ত সৌরঝড় নির্গত হচ্ছে। পৃথিবীর চারপাশ ঘিরে কক্ষপথের মধ্যে যে পথগুলো দেখছেন, সেগুলো স্যাটেলাইটেরই পথ দেখায়। কিছু স্যাটেলাইট সূর্যকে পর্যবেক্ষণ করে, বাকিগুলো আবহাওয়া পর্যবেক্ষণ করে কিংবা টিভি ও জিপিএস সিগন্যাল প্রচার করে। এই সূর্যের খুব কাছ থেকে যদি ছবি তোলা যায়, সেই ছবিটি সূর্যকে বড় গ্যাসের বল হিসেবেই প্রকাশ করবে। এই চকচকে বা জলজলে আবদ্ধ বক্রাকার রেখাগুলো আসলে সৌরঝড়। তাদের ঠিক নিচে অপেক্ষাকৃত শীতল অন্ধকার জায়গাগুলোকে সৌরদাগ বলে। একটি রৌদ্রোজ্জ্বল দিনে ছায়া থেকে বের হলেই সূর্য যে শক্তি তৈরি করে তা আমরা বুঝতে পারি। কিন্তু এই শক্তি কিভাবে তৈরি হয়? চলুন দেখি এই শক্তি কিভাবে তৈরি হয়। পানি ফুটন্ত অবস্থায় ঠিক যাওয়ার আগে একটি পাত্রের মধ্যে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচের দিকে যেমন একটি ঘূর্ণায়মান পানির প্রবাহের সৃষ্টি হয়, সূর্য পৃষ্ঠের ঠিক নিচে একই রকম প্রবাহের সৃষ্টি হয়। সূর্যের আরো গভীরে যদি যাই, আমরা গ্যাসের ঘূর্ণায়মান প্রবাহ দেখতে পাই, যা সূর্যের শক্তিকে বাইরে নিয়ে আসতে সাহায্য করে। মহাবিশ্বের একটি অন্যতম শক্তিশালী প্রক্রিয়া এই শক্তি সূর্যের কেন্দ্রীয় অঞ্চলে উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন পরমাণুগুলো জোড়া লেগে
বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম পরমাণু গঠন করে। তখন প্রচুর পরিমাণে তাপ শক্তি নির্গত হয়। শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ফিউশন প্রক্রিয়া বলে এবং এই ফিউশন প্রক্রিয়ার কারণে তারাগুলো উজ্জ্বল দেখায়। ফিউশন প্রক্রিয়ায় উৎপন্ন তাপ ও চাপের কারণে উত্তপ্ত গ্যাসের বহির্মুখী চাপ এবং অভিকর্ষ বলের প্রভাবে কেন্দ্রমুখী চাপের সাম্যাবস্থায় একটি নক্ষত্রকে নক্ষত্র করে গড়ে তোলে। কিন্তু অন্যান্য নক্ষত্রের মতো সূর্য শুধু আলোই তৈরি করে না, মৃদু ঘূর্ণায়মান আয়নিত গ্যাসের প্রবাহ বিশাল চৌম্বক ক্ষেত্রেরও সৃষ্টি করে। এই চৌম্বক ক্ষেত্রগুলোকে সর্পিলাকার লাইনের মাধ্যমে দেখানো হচ্ছে। যখন ম্যাগনেটিক লাইনগুলো একটি আরেকটির সাথে ধাক্কা খায় তখন সৌরদাগ তৈরি হয়। এই সৌরদাগ পৃথিবীর চেয়েও বড় হয়। সূর্য থেকে বেরিয়ে আসা গতিশীল চৌম্বক ক্ষেত্রকে তার সঙ্গে টেনে নিয়ে যায়, যা প্রতি ঘন্টায় 10 লক্ষ মাইল গতিতে প্রবাহিত হয়। সূর্যের সংঘটিত চৌম্বকীয় বিস্ফোরণ এই সৌরঝড়ের অত্যন্ত ক্ষতিকর তরঙ্গগুলোকে ধাক্কা দিয়ে বাইরের দিকে আরো বেশি গতিতে প্রবাহিত করে। সৌরঝড়ের এই ক্ষতিকর তরঙ্গগুলো টিভি সিগন্যালকে বাধাগ্রস্ত করে, এমনকি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। সৌভাগ্যবশত পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্র আমাদের প্রায় সবসময় রক্ষা করে। খুবই অল্প পরিমাণের সৌরঝড়ের ক্ষতিকর তরঙ্গ ক্ষীণ ধারায় উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে আসে, যা একটি আলোর ঝলক তৈরি করে। এটিকে অরোরা বলা হয়। আমরা প্রায় মহাকাশকে শূন্যস্থান মনে করি, কিন্তু সূর্যের প্রভাব মহাবিশ্বের সব জায়গা জুড়ে বিস্তৃত। এই যে শনি আরেকটি গ্রহ, যার একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে। শনি গ্রহেরও একটি নিজস্ব অরোরা রয়েছে। এই যে লাইনটি দেখা যাচ্ছে তা ভয়েজার 1 রকেটের পৃথিবী থেকে মহাশূন্যে চলার পথ, যাকে 1977 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। সৌরঝড়ের শেষ সীমানা কোথায় তা 2004 সালে আবিষ্কৃত হয়। পঞ্চান্নটি ভাষায় অনুদিত শুভেচ্ছা বার্তা ভয়েজারের নক্ষত্র ভ্রমণের সময় দেয়া হয়েছিল, যাতে এই নক্ষত্র ভ্রমণের সংবাদ পেতে কেউ বাদ না পড়ে। ভয়েজার এখনো এই অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণ করছে, যেখানে সৌরঝড়ের সাথে প্রবলভাবে চারপাশের মহাজাগতিক গ্যাস এবং মিল্কি ওয়ের নিজস্ব চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষ হচ্ছে। সূর্যের শক্তি সৌরজগতের বাইরেও বিস্তৃত, কিন্তু সূর্য অনন্তকাল প্রজ্বলিত থাকবে না। আসলে নক্ষত্ররাজির শেষ পরিণতি কি? এখন থেকে 500 কোটি বছর পর, যখন মিল্কি ওয়ে তার পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার গ্যালাক্সির সাথে একীভূত হতে থাকবে, তখন সূর্য একটি বিশাল লোহিত দানবে পরিণত হবে। প্রায় সকল নক্ষত্রের জীবনের শেষ পর্যায়ে এমনটি হয়। লোহিত দানবের বাইরের স্তর প্রসারিত হয়ে এত বড় হবে যে তা পৃথিবীর কাছাকাছি চলে আসবে। দুশ্চিন্তা করবেন না, এটি অনেক পরে ঘটবে, যখন হয়তো মানুষ অন্য কোথাও চলে যাবে।
কিংবা নিজেকে অন্য কোনো প্রজাতিতে বিকশিত করবে, যা শুধুমাত্র আমরা কল্পনা করতে পারি। সূর্যের ভেতরের অংশ পরিবর্তন হবে অবিশ্বাস্যভাবে। সূর্যের সেই উজ্জ্বল কেন্দ্রটি এত বড় হবে যে আজকের সূর্যের চেয়েও বিশাল হয়ে উঠবে। অবশেষে অন্যান্য নক্ষত্রের মতোই সূর্য তার ছাই মহাকাশে ছড়িয়ে দেবে, যা নতুন নক্ষত্র, নতুন গ্রহের এবং সম্ভবত নতুন প্রাণের জন্ম দেবে। সূর্যের কেন্দ্রের অবশিষ্ট অংশ, যাকে শ্বেত পাবন বলা হয়, তা কয়েক বিলিয়ন বছর ধরে ধীরে ধীরে ঠান্ডা হবে এবং অবশেষে মিলিয়ে যাবে। আসলে আমরা এত কিছু জানলাম কিভাবে? সারা পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা আজকের দিনে নক্ষত্র সমূহকে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করেন আগের নক্ষত্রগুলোতে কি হয়েছিল এবং ভবিষ্যতে সেখানে কি ঘটতে পারে। অরিয়ন দ্য হান্টার নামের নক্ষত্র মণ্ডলে বিজ্ঞানীরা আসলে নতুন তারাদের জন্ম হতে দেখেছেন। এখন আপনারাও দেখতে পারেন। এটি একটি অরিয়ন নেবিউলা। ওরা বেশি খুশি। নেবুলা হলো গ্যাস ও ধূলিকণার তৈরি বাইরের মেঘমালা। এই অশ্রুর মতো আকৃতির মেঘ হলো গ্যাস ও ধুলো দিয়ে তৈরি, যা নতুন নক্ষত্রগুলোকে ঘিরে রাখে। এইরকম আরো নক্ষত্রের জন্মস্থান সমগ্র গ্যালাক্সি জুড়ে দেখতে পাওয়া যায়। নবীন নক্ষত্রের চারপাশে চাকতির মতো মেঘ ঘুরছে, যা একদিন নতুন গ্রহ তৈরি করবে। এখনো অনেক নক্ষত্রপুঞ্জ নক্ষত্র নির্গত করে, ঠিক যেমন সূর্যের তারাগুচ্ছ 400 কোটি বছর আগে সূর্যকে নির্গত করেছিল। এদের মধ্যে প্লেয়াডিস তারামণ্ডল রয়েছে। আপনারা এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলো দেখতে থাকবেন, যা সেভেন সিস্টার নামে পরিচিত। এই মুহূর্তে প্লেয়াডিস ক্লাস্টার থেকে অনেক নতুন নক্ষত্র বের হয়ে যাচ্ছে এবং এই যে এখানে কিছু নক্ষত্র দেখা যাচ্ছে যারা তাদের জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই ধরনের মৃতপ্রায় নক্ষত্র সমূহের কোন একটি অবশিষ্ট অংশ থেকে দ্য হেলিক্স নেবুলা তৈরি হয়েছে। মৃতপ্রায় তারার কেন্দ্রীয় অঞ্চল সংকুচিত হয়ে শ্বেত বামনে পরিণত হয়। এর পদার্থ এতই ঘন যে এক মুঠো পদার্থের ওজন একটি পরিপূর্ণ জলহস্তির সমান। এক মুঠোর ওজনে যেটা চলে আসছে। এই শ্বেত বামন নক্ষত্রের থেকে পূর্বে ছিটকে যাওয়া বাইরের স্তরের পদার্থগুলো থেকেই কোনো একদিন হয়তো অন্যান্য নতুন নক্ষত্র বা নতুন গ্রহ তৈরি করবে। তাদের মধ্যে একটি পৃথিবীর মতো গ্রহ তৈরি হতে পারে, অথবা এই নির্গত গ্যাস ও ধূলিকণা বিজ্ঞানীদের বর্তমান কোনো আবিষ্কার থেকেও নতুন ধরনের বস্তু তৈরিতে সাহায্য করতে পারে। এই তারাটির নাম DS-229। এটি একটি ছোট লাল নক্ষত্র যা পৃথিবী থেকে খুব বেশি দূরে নয়। ওই যে নক্ষত্রপুঞ্জকে কেন্দ্র করে কক্ষপথে অদ্ভুত যে বস্তুটি দেখা যাচ্ছে তাকে বাদামি বামন বলে। মহাবিশ্বে বাদামি বামনের সংখ্যা নক্ষত্রের মতোই অসংখ্য, কিন্তু এরা হাইড্রোজেন ফিউশন বিক্রিয়া ঘটানোর মতো পর্যাপ্ত ভারী নয়, তাই বাদামি বামন নক্ষত্র ফিউশন বিক্রিয়া ঘটাতে পারে না।
বাদামি ভ্রমণের আবিষ্কার আমাদের এটি বলে যে মহাজাগতিক বিষয় এতটাই বৈচিত্র্যময় যে আমাদের কল্পনারও বাইরে, এবং এভাবে মহাশূন্য অভিযান অব্যাহত রাখলে হয়তো আরো অনেক অজানা জিনিস দেখা যেত। কিন্তু আপাতত আমরা আমাদের অবস্থান পৃথিবীতে ফিরে যাচ্ছি। যে কোনো একটি নক্ষত্র নির্বাচন করুন এবং এটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এর রং কি আপনি কি বলতে পারবেন? এটি কি সদ্যজাত নক্ষত্র নাকি জীবদ্দশার শেষ পর্যায়ের কোনো নক্ষত্র? আসলে এখানে কিছু নক্ষত্র রয়েছে যাদের বয়স প্রায় মহাবিশ্বের বয়সের কাছাকাছি। আমরা নক্ষত্র সম্পর্কে এতক্ষণ অনেক কিছু শিখেছি এবং তারা কিভাবে কাজ করে তাও জেনেছি, কিন্তু তারপরও নক্ষত্রগুলো অনেক রহস্যজনক। যেহেতু আপনি একটি নক্ষত্র নির্বাচন করেছেন, তাহলে সূর্য ওঠার আগে নক্ষত্রকে একটিবার পর্যবেক্ষণ করার ইচ্ছা পোষণ করবেন না কেন? নক্ষত্রের সক্ষমতা কি সেটা উদীয়মান সূর্যের আলো স্পষ্টতই বলে দেয়। আমাদের চারপাশে যা কিছুই দেখি সবকিছুই নক্ষত্র থেকে আসা উপাদান দিয়ে তৈরি। বিভিন্ন নক্ষত্রের উপাদানগুলো পৃথিবীতে আসতে পারত না যদি সূর্য আমাদের উপযোগী উষ্ণতা না দিত। আমাদের নক্ষত্রলোকের ভ্রমণ সত্যিকার অর্থে আমাদের জীবনের শিকড়কে চেনা ও জানার ভ্রমণ। বিধির সব কিছু দেবে। উপরেও দেখতে সার্ভিস তো বলবেই ভালো টিকিট কাটা আছে।
সারাউন্ডেড বাই। একটু অপেক্ষা করো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তোমার চোখ অন্ধকারে অভ্যস্ত হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। ও, এখানে এত অন্ধকার কেন? কারণ আমরা শহরের উজ্জ্বল আলো থেকে পার্কের অন্ধকারে প্রবেশ করছি। তোমার চোখের পিপলস এখন ধীরে ধীরে খুলছে যাতে আরো আলো আসতে পারে। শুধু অপেক্ষা করো, শীঘ্রই যথেষ্ট ভালো দেখতে পাবে। এই কারণেই পেঁচার চোখ বড়, তারা রাতে দেখতে পায়। হ্যাঁ, পিপলস যত বড় তত বেশি আলো প্রবেশ করবে এবং সে কারণেই তারা রাতে শিকার করতে পারে। আমরা যে টেলিস্কোপগুলো দেখবো সেগুলো একইভাবে কাজ করে। আয়না বা লেন্স যত বড় হবে টেলিস্কোপে তত বেশি আলো প্রবেশ করবে। গত বছর তাদের কাছে একটি টেলিস্কোপ ছিল যা যথেষ্ট বড়। আমি এর মাধ্যমে ছায়াপথ দেখতে পেয়েছি। এটি সত্যিই চমৎকার ছিল। হাই বন্ধুরা, আমি খুব খুশি যে তোমরা আসতে পেরেছো। আমি তোমাদেরই খুঁজছি। আপনি কি এবছর আপনার বড় টেলিস্কোপটি এনেছেন? হ্যাঁ, আমি এনেছি। সত্যি এনেছেন? ব্যাপারটা বিশাল, এবং এটা নিশ্চয়ই দেখতে আমাদের স্কুলে বিজ্ঞান ক্লাসরুমের টেলিস্কোপের মতো না, যার আইপিএসটি পিছনে রয়েছে। আপনারটা কোথায়? এটি উপরে রয়েছে, তাই এটি দেখার জন্য আমাদের মইয়ের প্রয়োজন। এটি একটি প্রতিফলিত টেলিস্কোপ, যার অর্থ হলো আলোটি টেলিস্কোপের পেছনে একটি আয়নায় জড়ো হয় এবং টেলিস্কোপের সামনের দিকে প্রতিফলিত হয়, যেখানে এটি অন্য একটি আয়নায় পড়ে এবং আলোটি আবার আইপিসে প্রতিফলিত হয়। তোমার শিক্ষকের কাছে যে টেলিস্কোপ আছে তাকে প্রতিসারক বলা হয়, যা আলো সংগ্রহ করতে এবং ফোকাস করতে আয়নার পরিবর্তে লেন্স ব্যবহার করে। কোনটি ভালো, প্রতিফলক না প্রতিসারক? এটি নির্ভর করে তুমি তোমার টেলিস্কোপ দিয়ে কি পর্যবেক্ষণ করতে চাও তার উপর। কিন্তু সাধারণ নিয়ম হলো আয়না বা লেন্স যত বড় হবে টেলিস্কোপ তত বেশি আলো সংগ্রহ করবে। তুমি যে বস্তুর দিকে তাকাচ্ছ তা তত বেশি উজ্জ্বল এবং সমাধান। সমাধান? একটি বস্তুর সমাধান করার মানে হলো যে তুমি তার বিস্তারিত দেখতে পারো। তুমি যখন আমাদের স্কুল থেকে টেলিস্কোপের মাধ্যমে তাকাও তখন তুমি বৃহস্পতি দেখতে পারো এবং এর 4টি চাঁদ। কিন্তু তুমি যখন এই টেলিস্কোপের মাধ্যমে তাকাবে তখন তুমি বৃহস্পতিতে মেঘের দলও দেখতে পাবে বা রেজলিউশন ভালো দেখাবে, তাই না? ঠিক, তোমার স্মৃতিশক্তি অনেক ভালো। আমি কিভাবে ভুলতে পারি? আমি সব সময় প্রথমবার শনির বলয় দেখার কথা মনে রাখবো এবং সেই নক্ষত্রের প্যাঁচানো বাহুগুলি আমি দেখেছি। আমি কি আপনার টেলিস্কোপ দিয়ে দেখতে পারি? অবশ্যই, এই জন্য এটা আমি এখানে এনেছি। দেখতে ওয়াও, এটা কি সত্যিই বৃহস্পতি? ওই তারাগুলো কি দুপাশে সারিবদ্ধ? সেগুলি হলো 4টি গ্যালিলিয়ান চাঁদ: আইও, ক্যালিস্টো, ইউরোপা এবং গ্যানিমেড। তাদের গ্যালিলিয়ান চাঁদ বলা হয় কেন? গ্যালিলিও নামে একজন ইতালীয় গণিতবিদই প্রথম মানুষ যিনি 1610 সালে টেলিস্কোপ দিয়ে তাদের দেখেছিলেন। প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে গ্যালিলিও প্রথম নভমণ্ডল দেখার জন্য একটি টেলিস্কোপ ব্যবহার করেছিলেন। তিনি প্রথম পর্যবেক্ষণে রেকর্ড করেছিলেন। গ্যালিলিও কি টেলিস্কোপ আবিষ্কার করেন? না, আপনি কি সেই ডাচ লোকটির গল্প বলতে পারেন? নিশ্চয়ই, তবে তার আগে তোমাদের বলি টেলিস্কোপ আগে কেমন ছিল। টেলিস্কোপ আবিষ্কারের আগে সবাই বিশ্বাস করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে এবং সূর্য, চাঁদ ও গ্রহ তার চারদিকে প্রদক্ষিণ করে। তারপর 1543 সালে নিকোলাস কোপার্নিকাস একটি ভিন্ন ধারণার প্রস্তাব করেছিলেন যে পৃথিবী সূর্যের কেন্দ্রবিন্দু নয়। এটি একটি প্রাথমিক ধারণা ছিল, কিন্তু এটি প্রমাণ করার মতো তার কাছে কিছু ছিল না। প্রায় 65 বছর পর 1608 সালে হ্যান্স ডিপালসি নামে একজন ডাচ ব্যক্তি দুটি ছোট কাঁচের টুকরো নেন এবং এগুলি টিউবে বসিয়ে একটি ছোট দূরবীন তৈরি করেন। কয়েক মাস পর গ্যালিলিও এটির উপর ভিত্তি করে নিজেরটা তৈরি করেন।
1610 সালের জানুয়ারিতে একটি পরিষ্কার সন্ধ্যায় তিনি এটিকে বৃহস্পতির দিকে তাক করেছিলেন। টেলিস্কোপের অতি সংকীর্ণ ক্ষেত্রটি দ্বারা বৃহস্পতিকে খুঁজে পেতে কষ্ট হচ্ছিল, কিন্তু যখন তিনি পারলেন তিনি দেখতে পেলেন গ্রহের পাশে 3টি তারা, একটি ডানে এবং আরো 2টি বামে। তিনি কয়েক রাত ধরে আলোর এই বিন্দুগুলি দেখেছেন, তারা কিভাবে তাদের অবস্থান পরিবর্তন করেছে তা উল্লেখ করেছে। তিনি নির্ধারণ করেছিলেন যে চাঁদ বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে, পৃথিবী নয়। এটি প্রথম পর্যবেক্ষণমূলক প্রমাণ যে নবমণ্ডল ভিন্নভাবে কাজ করে। তারপর থেকে অনেক মানুষ এটা নিয়ে ভাবতে শুরু করে। কোপার্নিকাসের তত্ত্ব যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে তা অবশেষে গ্যালিলিও প্রমাণ করল। এবং তিনি বৃহস্পতির চাঁদের চেয়েও বেশি কিছু দেখেছিলেন। তার টেলিস্কোপটি তার জন্য যথেষ্ট পরিষ্কার করেছিল যে চাঁদের পাহাড় রয়েছে, সূর্যের উপর দাগ রয়েছে এবং শুক্র আমাদের চাঁদের মতো পর্যায়ক্রমে চলে। তিনি আরো দেখলেন যে মিল্কি ওয়ে হাজার হাজার তারা দিয়ে তৈরি। এখন তুমি কি শনির দিকে তাকাতে চাও? হ্যাঁ চাই। ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দাও। ঠিক আছে, এখন দেখো। ওয়াও, এটা কি বাস্তব? এটাই বাস্তব। গ্যালিলিও কি তার টেলিস্কোপ দিয়ে শনিকে দেখেছিলেন? হ্যাঁ, তবে তিনি কেবলমাত্র একটি আয়তাকার বিন্দু দেখেছিলেন, কারণ তার টেলিস্কোপে রিংগুলি দেখার বিশ্লেষণ ক্ষমতার অভাব ছিল। তিনি এটিকে কান সহ একটি গ্রহ হিসেবে বর্ণনা করেছিলেন। ডাচ জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন্স একটি 23 ফুট লম্বা প্রতিসারক দূরবীন ব্যবহার করে শনিকে একটি রিংযুক্ত গ্রহ হিসেবে দেখেছেন এবং এটির বৃহত্তম চাঁদ টাইটান আবিষ্কার করেছেন। ওই টেলিস্কোপ কি এটার চেয়েও বড় ছিল? ওটি কিছুটা বড় ছিল, কিন্তু লেন্সের ছিদ্র মাত্র কয়েক ইঞ্চি ব্যাস ছিল। এটা এত বড় ছিল কেন? আলোর সাথে এর কোনো সম্পর্ক আছে যা লেন্সের মাধ্যমে ফোকাস করে? রঙের সম্পর্কে কিছু? অবশ্যই আছে। যখন তুমি একটি উজ্জ্বল নক্ষত্র বা গ্রহকে একটি সাধারণ টেলিস্কোপ দিয়ে দেখবে, তখন তুমি এর প্রান্তের চারপাশে নীল এবং হলুদ রঙের একটি রঙিন বলয় দেখতে পাবে। টেলিস্কোপের ফোকাল দৈর্ঘ্য বাড়িয়ে বা এটিকে লম্বা করে তুমি ভালো দেখতে পাবে। আমি কিন্তু শনির চারপাশে শুধুমাত্র একটি বলয় দেখতে পাচ্ছি এবং এটি নীল বা হলুদ নয়। কারণ তার টেলিস্কোপটি প্রতিসরণকারী নয়, এটি একটি প্রতিফলক। হাইজেন্স তার দীর্ঘ প্রতিসরণ তৈরি করার কিছুদিন পরে স্যার আইজাক নিউটন নামে এক ব্যক্তি কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং আবিষ্কার করেন যে লেন্সের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় রঙের বিকৃতি তৈরি হয়। তাই তিনি খুঁজে বের করেন আয়না ব্যবহার করে লেন্সের মতো আলোকে ফোকাস করার একটি উপায়, রঙের বিকৃতি ছাড়াই। এখন তুমি কিছু বাস্তবায়ন করতে চাও? হ্যাঁ চাই। ঠিক আছে, আমি টেলিস্কোপটি এখানে একটি সুন্দর দৃশ্যের দিকে তাক করব। আলগোরিদম A এবং B একটি বাইনারি স্টার সিস্টেম, যার মানে এই দুটি তারা অত্যন্ত কাছাকাছি দেখা। আসলে তোমার অসহায় চোখ দিয়ে এটি আকাশে একটি একক তারা হিসেবে দেখা যায়। আরে আমি ভিন্ন রঙের 2টি তারা দেখতে পাচ্ছি, একটি নীল এবং অপরটি সোনালী। কারণ প্রতিটি নক্ষত্রের তাপমাত্রা আলাদা। আমি গত বছর শিখেছি, তুমি যখন একটি মোমবাতির শিখার দিকে তাকাও তখন তুমি দেখো এটি বাতির কাছে নীল থেকে উপরে প্রায় লাল হয়ে গেছে। প্রতিটি রং সেই বিন্দুতে শিখার তাপমাত্রার সাথে সম্পর্কিত। শিখার শীর্ষ লাল অংশ বড়, কিন্তু নীল অংশ অনেক বড়। ঠিক বলেছ, নিউটনের সেটা বের করার সাথে জড়িত ছিল। মনে আছে কাঁচের লেন্সের মধ্য দিয়ে যাওয়া আলো যা রঙের বিকৃতি সৃষ্টি করে? নিউটন একটি বিশেষ কাঁচের মধ্য দিয়ে আলোকে অতিক্রম করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে রংধনুর রঙগুলি বিভিন্ন তাপমাত্রার সাথে মিলে যায়। রংধনু বা বর্ণালীর নীল অংশ লালের চেয়ে বেশি উষ্ণ। তাই নিউটন শুধুমাত্র রঙের বিকৃতি অপসারণকারী লেন্স হিসেবে আয়না ব্যবহার করে কিভাবে একটি টেলিস্কোপ তৈরি করা যায় তা আবিষ্কার করেন। তিনি বর্ণালী বিদ্যা নামক আলোর অধ্যয়ন শুরু করেছিলেন। এই অনন্য আবিষ্কারগুলি প্রতি রাতে সারা বিশ্বে টেলিস্কোপে ব্যবহার করা হয়। এমনকি লা পালমা এবং হাওয়াইয়ের 10 মিটার মিরর টেলিস্কোপে। 10 মিটার? 30 ফুটের বেশি? এটা থেকে অনেক ভালো দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীরা এত বড় দূরবীন দিয়ে দেখেন না, তারা ডিটেক্টর নামক ডিভাইস ব্যবহার করে। ডিটেক্টর ফোকাস করা আলো নেয় এবং এটি থেকে একটি ডিজিটাল ফটোগ্রাফ তৈরি করে বা আলোকে একটি বর্ণালীতে ভেঙে দেয়। এখন একটি ফটোগ্রাফ তোমাকে একটি বস্তু সম্পর্কে অনেক কিছু বলতে পারে, কিন্তু একটি বর্ণালী অদৃশ্যকে প্রকাশ করতে পারে। দেখো, জ্যোতির্বিজ্ঞানীরা যখন তারার বর্ণালী অধ্যয়ন করেন তখন তারা তারা সম্পর্কে অনেক তথ্য বের করতে পারে। একটি পরীক্ষাগারে তৈরি বর্ণালীগুলির সাথে পর্যবেক্ষিত বর্ণালী তুলনা করে তারা বলতে পারে এটি কতটা গরম। তারা এই বর্ণালীটি কতটা স্থানান্তরিত হয়েছে তারা তারার আপাত গতিও পর্যবেক্ষণ করতে পারে। তুমি কি কখনো পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্সের সাইরেন শুনেছ যে এটি বাজার সময় এর স্বর পরিবর্তন করে? হ্যাঁ, শুনেছি। তুমি যে শুনেছ সেটাকে ডপলার ইফেক্ট বলা হয়, যেখানে শব্দ তরঙ্গ তোমার দিকে আসার সময় সংকুচিত হয় এবং যাওয়ার সময় প্রসারিত হয়। এই একই প্রভাব পর্যবেক্ষকের দিকে আসা বা চলে যাওয়া নক্ষত্রের বর্ণালীতে দেখা যায়। এই প্রভাবটি ছায়াপথের গতি পর্যবেক্ষণ করতেও ব্যবহার করা যেতে পারে। ছায়াপথ? আমরা কি ছায়াপথে বাস করি না? হ্যাঁ, এটিকে মিল্কি ওয়ে বলা হয়। কিন্তু তুমি কি জানো যে আমরা মাত্র 100 বছরেরও কম সময় ধরে এটা জানি? এটা বের করতে আমাদের এত সময় লাগবে কেন? 20 শতাব্দীর আগে জ্যোতির্বিজ্ঞানীরা মনে করতেন যে মহাবিশ্ব পৃথিবী এবং কেন্দ্রে অবস্থিত সৌরজগতের সাথে তারার একটি সমতল চাকতি নিয়ে গঠিত। ক্যারোলিন হার্শেল নামে একজন জ্যোতির্বিজ্ঞানী এই চাকতির একটি মানচিত্র তৈরি করেছিলেন। যেহেতু সেকালের টেলিস্কোপগুলিতে অন্য ছায়াপথের পৃথক নক্ষত্রগুলি দেখার জন্য সমাধান করার ক্ষমতা ছিল না, তারা ভেবেছিল এগুলি আলোর প্যাচ, যাকে তারা বলেছে সর্পিল নীহারিকা, যা এই বিশাল চাকতির অংশ। কারণ তখনকার টেলিস্কোপ 100 ইঞ্চি টেলিস্কোপ পর্যন্ত একটি শীর্ষ মাউন্ট উইলসন তৈরি করা হয়নি। এডুইন হাবল নামে একজন জ্যোতির্বিজ্ঞানী এই টেলিস্কোপটি ব্যবহার করে একটি বিশেষ ধরনের নক্ষত্র দেখে, যাকে সার্কিট ভেরিয়েবল বলা হয়, এবং শুধুমাত্র তা নির্ধারণ করতে সক্ষম হননি যে সর্পিল নীহারিকাগুলি পৃথক ছায়াপথে ছিল, যেগুলিকে তিনি আয়ারল্যান্ড মহাবিশ্ব বলে ডাকতেন, কিন্তু তারা অত্যন্ত দূরে ছিল। এখানে দেখো, এটি আমাদের নিকটতম প্রধান ছায়াপথ। একে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বলা হয়। হাবলও কি নির্ধারণ করেনি যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে? হ্যাঁ, সে করেছে। 1960-এর দশকে মহাজাগতিক পটভূমির বিকিরণে যে সম্প্রসারণ তিনি পর্যবেক্ষণ করেছিলেন তার এই ধারণাটি নিশ্চিত করেছে যে মহাবিশ্ব একটি বিগ ব্যাঙে তৈরি হয়েছিল। তাই কি ওরা এর নাম হাবল স্পেস টেলিস্কোপ দিয়েছিল? ঠিক, নাসা যখন হাবল স্পেস টেলিস্কোপ চালু করেছিল তখন তারা নিশ্চিত হয়েছিল যে টেলিস্কোপটি সেই দিনের ভূমিভিত্তিক টেলিস্কোপ দ্বারা অদেখা মহাবিশ্বকে উদ্ঘাটন করবে। দেখো কিভাবে তারাগুলো মিটমিট করে। আমাদের বায়ুমণ্ডল এটি ঘটায়, এবং তুমি যত বড় টেলিস্কোপ তৈরি করো না কেন, একটি টেলিস্কোপ যা দেখতে পারে তার সীমিত কারণ হলো এটি এবং মহাকাশের মধ্যবর্তী বায়ু। তাই যখন তারা মহাকাশে একটি টেলিস্কোপ স্থাপন করেছিল তখন জ্যোতির্বিজ্ঞানীরা জানত যে বিস্ময়কর কিছু। হাবল স্পেস টেলিস্কোপ নক্ষত্র ও গ্রহের গঠন প্রকাশ করেছে। এটা আমাদের দেখিয়েছে যে মহাবিশ্ব গতিশীল এবং স্থবির নয়, কিন্তু এটি আসলেই আমাদের যা দেখিয়েছে তা হলো শুরুর দিকের মহাবিশ্ব। আজ আমরা যে মহাবিশ্বে বাস করছি তার চেয়ে আলাদা ছিল। আপনি কি বলতে চাচ্ছেন? শুরুর দিকের মহাবিশ্ব সব এক নয় কি? আমরা কিভাবে শুরুর দিকের মহাবিশ্ব দেখতে পারি? ভালো প্রশ্ন। ওখানে তারকাটা দেখেছ? এটি ভেগা, প্রায় 26 আলোকবর্ষ দূরে। তার মানে এই তারা যে আলো তৈরি করে তা আমাদের কাছে পৌঁছতে আলোর গতিতে 26 বছর সময় নেয়। তাই আমরা এটিকে 26 বছর আগের মতোই দেখি। এখন যে নক্ষত্রটি আছে তার নাম জেনে, এবং এটি 3600 আলোকবর্ষ দূরে। তাই এটি দেখা গিয়েছিল 3600 আলোকবর্ষ আগে, তাই না? এটাই ঠিক। আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে আসা আলোর বয়স কত? 2 মিলিয়ন বছরেরও বেশি। তাই টেলিস্কোপ শুধুমাত্র দেখার যন্ত্র নয়, এটাকে সময়ের যন্ত্র হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এবং হাবল 13.5 মিলিয়ন বছরেরও বেশি সময় ফিরে দেখেছিল
যখন এটি আল্ট্রা ডিপ ফিল্ড নামক একটি ছবি তুলেছিলাম। এই ছবিটি আজকে আমরা যেভাবে বাস করি তার থেকে একটি অনেক আলাদা মহাবিশ্ব প্রকাশ করেছে। শেষ কিন্তু শেষ। এটি দেখা যায় যে ছোট ছোট নক্ষত্রগুলির সংঘর্ষ এবং মিশে গিয়ে বৃহত্তর নক্ষত্রের তৈরি, যার ফলে নক্ষত্রগুলি আজ আমাদের ঘিরে রয়েছে। এখন যেহেতু আমাদের মহাকাশে টেলিস্কোপ রয়েছে, জ্যোতির্বিজ্ঞানীদের আর পৃথিবীতে টেলিস্কোপের দরকার নেই, তাই না? এটি সত্যি হতে পারত যদি তারা অভিযোজিত অপটিক্স নামে একটি প্রক্রিয়া তৈরি না করত।